লাইফ অ্যান্ড কালার্স অফ বেঙ্গলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর সুব্রত গোস্বামী। ডক্টর গোস্বামী, সুব্রত দা আমার খুবই পরিচিত এবং কলকাতার একজন বিখ্যাত অ্যানাস্থেসিওলজিস্ট। ওনার স্পেশালিটি হলো পেন মেডিসিন, ব্যথা। ব্যথা নিয়ে আজকে আমরা কিছু শেখার চেষ্টা করব। ডাক্তারির অ্যাঙ্গেল থেকে, চিকিৎসকের দৃষ্টিভঙ্গি থেকে কিংবা একজন রোগীর দৃষ্টিভঙ্গি থেকে ব্যথাটা ঠিক কেমন, কি জিনিস, সেটা কতটা আমরা তার বুঝতে পেরেছি মেডিকেল সায়েন্সে, সেটা যতটুকু পারি বোঝার চেষ্টা করবো। আচ্ছা সুব্রত দা, এই যে বিভিন্ন রোগীরা আসেন বা তাদের সিমটম নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে অনেকেই ব্যথার কথা বলেন বিভিন্ন জায়গায়, সেইটার সঙ্গে তো আমরা তারপরে ওনাদের বিভিন্ন অবস্থা বোঝার চেষ্টা করি। তো সেটার সঙ্গে কিভাবে আমরা অ্যাকচুয়াল ডিজিজ কন্ডিশনটাকে কোরিলেট করি, ব্যথা জিনিসটাই বা কি, একটু একটু বুঝিয়ে বলো আমাদের। আসলে ব্যথা এতদিন আমরা জানতাম, বা আমাদের বলা হয় যে ব্যথা হচ্ছে একটা মানুষের একটা বিপদের সংকেত আমাদেরকে এনে দিচ্ছে, এবং যে জায়গা থেকে আমরা শিখেছিলাম যে ব্যথা হচ্ছে একটা রোগের উপসর্গ। মানে কারুর পেটের ভেতর অ্যাপেন্ডিক্স গন্ডগোল হয়েছে, পেকে উঠেছে, জীবাণু সংক্রমণ হয়েছে, তো তার সে মাঝরাতে ঘুম ভেঙে গিয়েও তার ব্যথা জানান দেবে, যাতে বেশি বিপদ হওয়ার আগেই আমরা যেন ছুটে যাই এর চিকিৎসা বা সমস্যাটার সমাধানের জন্য। কিংবা কারোর হাত কেটে গেল বা একটা চোট আঘাতের পরে ব্যথা হচ্ছে বলে তাড়াতাড়ি আমরা ছুটে যাই যে সেটা যদি কি করে তাড়াতাড়ি করে সারাই করা যায়। তো এই নিয়ে আমরা যেমন রোগের বিভিন্ন উপসর্গ আছে, জ্বর, হ্যাঁ, বা এই সমস্ত, তো সেরকম ব্যথাটাকে একটা উপসর্গই ভাবা হতো। তো এটা ভাবা হয়েছে বহু বছর, বহু শতাব্দী ধরে, এবং পরবর্তীকালে এই ধারণাটা একটু বদলেছে। তার কারণ হচ্ছে যে আগে আমাদের দেকার্তে বলে একজন দার্শনিক ছিলেন, মানে যিনি ওই ত্রিকোণমিত্রি বা এরকম অনেক কিছু তার কাজকর্ম ছিল। হ্যাঁ, তো তিনি ডেকার্টের বিখ্যাত সিলোজিজম আছে, কজিটো ইরগো সুম, আই থিংক দেয়ারফর আই এক্সিস্ট। এক্স্যাক্টলি। এবং দেকার্তে একটা খুব দারুণ একটা ছবি এঁকেছিলেন। মানে ভাবা যায় তখন সপ্তদশ শতাব্দী ফ্রান্সে দেকার্তে একটা ছবি আঁকলেন যে পায়ে যদি কোনো একটা পায়ের কাছে একটা আগুন জ্বালিয়ে দেওয়া হয়, সেই উত্তাপটা কিভাবে পায়ের ওখান দিয়ে একটা রাস্তা দিয়ে, মানে স্নায়ুপথ, যেটা আমরা পরে বুঝতে পেরেছি, সেখান দিয়ে গিয়ে মেরুদণ্ড দিয়ে গিয়ে একদম মস্তিষ্ক অব্দি চলে যাচ্ছে। এটাকে পেন ডায়াগ্রাম বলা হতো, এবং এটা স্পেসিফিসিটি থিওরি। মানে ডাক্তাররা জানতে পারলো যে ব্যথাটা আমরা এইভাবে অনুভব করি। তার আগে তো ব্যথা মানে মাথায় একটা কোনো অশুভ শক্তি আছে ভেবে, আজ থেকে কয়েক হাজার বছর আগে অস্ট্রেলিয়াতে বা সমস্ত জায়গাতে দেখা গেছে যে মাথার ভেতর অশুভ শক্তি, তাই ব্যথা হচ্ছে, মাথা তুরপুন দিয়ে ফুটো করা হতো। তো ফুটো করে ব্যথাটাকে কমানোর চেষ্টা করা হতো, মানে যেহেতু ভাবা হতো যে সব ব্যথা বোধহয় মাথারই মধ্যে একটা অশুভ শক্তি ঢুকেছে। এই দেকার্তে প্রথম এলেন, যিনি বললেন যে না, এই রাস্তা দিয়ে ব্যথা আসছে। তার আগে পর্যন্ত ব্যথাটাকে একটা পানিশমেন্ট বা পেইন, মানে একটা পানিশমেন্ট থেকে দেখা গেল বলা হতো। এবং বিশেষত খ্রিস্টান ধর্ম যারা গ্রহণ করেছেন, তারা তো মনে করতেন যে এই ব্যথা ওই ইভ বা আদমের একটা অন্যায়ের জন্য ঈশ্বর তাকে বললেন, না না না, তুমি এই যে অপরাধ করেছো মানুষ হয়ে গিয়ে, তোমাকে এবার ব্যথা তো হবেই, প্রসব যন্ত্রণাতেও তোমার খুব ব্যথা হবে। তো এই যে ব্যাপারগুলোর জন্য ব্যথাটাকে অ্যাকসেপ্ট করা, অর্থাৎ ব্যথাটাকে মেনে নেওয়াটাই দরকার ছিল, কারণ ব্যথাটা তো ঈশ্বর পানিশমেন্ট দিয়েছেন। তো সুতরাং কোনো না কোনো ধর্মে হয় ব্যথা, যদিও আগেকার দিনে মাথা ফুটো টুটো করে হলেও ব্যথাটাকে সারানোর চেষ্টা করা হয়েছিল, এই খ্রিস্টানদের আধিপত্য বা তাদের প্রভাবে এই ব্যথার কোন রকম আর কমানোর উদ্যোগটাই বন্ধ হয়ে গেল। তো দেকার্তে যখন বললেন যে ব্যথাটা এইভাবে হয়, সেটাকে কিন্তু খ্রিস্টানদের এই ক্যাথলিকরা সাংঘাতিক রেগে গেল, এবং রেগে গিয়ে দেকার্তেকে এটাকে ব্যান করে দিল, এবং দেকার্তের এই থিওরিটাকে মেনে নেয়নি, এবং তাকে খুব অত্যন্ত অপমান সহ্য করতে হয়েছিল।
তার কথা কেউ মেনে নেয়নি, অনেক পরে এসব এসেছে কথা। তো যেগুলো বলছিলাম যে এই যে ব্যথা, আস্তে আস্তে করে ব্যথার ইতিহাস আমরা ঘাঁটলেও দেখতে পাবো যে দিনে দিনে এগোতে এগোতে ওই ইতিহাস একটুখানি বলতে ভালো লাগছে, যদি সুযোগ পাওয়া যায় বলছি আমি তাহলে সৌম্য। মানে এই মানে আমাদের মানে ভিক্টোরিয়ার যখন সপ্তম সন্তান হয়, যখন লিওপল্ড অষ্টম সন্তান, তার সময়তে ভিক্টোরিয়া বললেন যে না, এর আগে আমার 7টি সন্তান হয়েছে, খুব ব্যথা হতো, আমি অষ্টম সন্তানের প্রসব যন্ত্রণা সহ্য করতে চাইছি না। তো তার আগে পর্যন্ত ক্যাথলিকরা তো মানে খ্রিস্টানরা তো রেগে যেত, এ কি বাবা, ভগবান বলেছে তুমি তাও মানছো না। কিন্তু সেই সময়তে এই স্নো সাহেব তাকে বললেন যে না না, আপনারা বা সিমসন সাহেব এরা সমস্ত ক্লোরোফর্ম, ইথার এসব নিয়ে অনেক আবিষ্কার করে ফেলেছেন। তো উনি বললেন যে আমার ব্যথাটা কমানোর চেষ্টা করুন। কিন্তু প্রথম ক্লোরোফর্ম দেওয়া হলো 1853 সালে। তো ওই যে দেওয়া হলো, তখন ভিক্টোরিয়া এই ব্যাপারটা না একটা বিরাট আলোড়ন ফেলে গেল। ও বাবা, তার আমাদের রানীও তো দেখছি যে ব্যথা কমানোর ব্যাপারে পক্ষপাতী। এইবার বিজ্ঞানীরা সব এগিয়ে এলেন। তার আগে দেকার্তের অবস্থা গ্যালিলিওর মতন হয়ে যাচ্ছিল, তখন বিজ্ঞানীরা এসে আস্তে আস্তে ব্যথা কেন হয়, ব্যথা কি করে কমানো যায়, এসব অনেক আবিষ্কার পরবর্তীকালে হয়। এবং হতে হতে তো পরবর্তীকালে মেলজ্যাক এসে মানে বললেন যে না, ব্যথা যে শুধুমাত্র ওই স্নায়ুপথে একটা আগুন বা কোনো একটা ইনসাল্ট বা কোনো একটা ক্ষতি হলে সেটা দিয়েই যায় তা না, ব্যথাটা কিন্তু কমতেও পারে আবার বাড়তেও পারে। আমাদের মেরুদণ্ডে শিরদাঁড়াতে ব্যথা কমানোরও বন্দোবস্ত আছে। আমরা সেটা উনি গেট কন্ট্রোল থিওরি বলে একটা বললেন যে ব্যথা কিন্তু আমরা কমাতেও পারি। সেরকমই সে তখন বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখলেন না না, মেরুদণ্ডের মধ্যে বা শিরদাঁড়া স্নায়ুতন্ত্রে মানে সুষুম্নাকাণ্ডে ব্যথা বেড়েও যেতে পারে, মানে অনেকটা অ্যাম্পলিফায়ার ওখানে বসে আছে, ব্যথা অ্যাম্পলিফায়ার সেগুলো ব্যথাগুলোকে বাড়িয়ে দিচ্ছে। তো এইটা যখন বেড়ে যাচ্ছে মানে তখন এমনকি স্পর্শ অনুভূতিটাও ব্যথা হয়ে অনুভব করা হচ্ছে। এটা কিন্তু লোকটার ভুল নয়, এটা তার রাস্তাটা এরকম বিগড়ে গেছে। তো তখন এই ব্যথাটা তার অনেক বেশি হবে। তো অর্থাৎ এই যে যার কারোর ব্যথা বেশি হচ্ছে বা কম হচ্ছে, এগুলো হচ্ছে তার যে রাস্তার গঠনতন্ত্রে কোনো পরিবর্তন হয়েছে কি গঠনতন্ত্রটা একই রকম আছে, এর অনেক কিছুর উপর নির্ভর করে। এটা শুধুমাত্র তার মাথার গন্ডগোল নয়। তো এইটা এই জন্য বললাম যে ব্যথা কেন হয় সেটা বুঝতে গেলে আমাদের এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে যে কখনো কখনো রোগের কারণেও ব্যথা হতে পারে, কখনো কখনো ওই সর্ষের মধ্যে ভূতের মতন ব্যথার রাস্তার গন্ডগোলের জন্যও বেশি ব্যথা হতে পারে। তো এটাকে আমরা পরে নার্ভের ব্যথা বা স্নায়ুতন্ত্রের ব্যথা বা নিউরোপ্যাথিক পেনও বলে থাকি আমরা পরেরটাকে। এই প্রসঙ্গে একটা কথা বলি, সেই ভয় থেকে, ব্যথা হওয়ার ভয় থেকে আবার ব্যথার অনুভূতিটাকে বেশি মনে হতে পারে, যেটা কিন্তু একদম মানে পারসেপশন লেভেলে। তো এই প্রসঙ্গে কয়েকটা কথা একটু আবার বলি সবার মতো করে, সহজ করে। সেটা হচ্ছে, যেরকম আমরা একটা কম্পিউটারে একটা মাইক্রোফোন লাগাই বা একটা ক্যামেরা লাগাই, একটা তার দিয়ে সেটা কম্পিউটারের ভেতরে যায়। আমাদের এই ব্যথাগুলো বুঝে নেওয়ার জন্য সেরকম একটা সিস্টেম নিশ্চয়ই বডিতে আছে। তো তার জন্য বিভিন্ন ধরনের সেন্সর আছে। সেন্সরের পেছনে নার্ভ ফাইবার লাগানো আছে। সেন্সরগুলো সেগুলোকে মোটামুটি ওই এ ডেল্টা নার্ভ ফাইবার কিংবা সি ফাইবার, এরা মোটামুটি ব্যথাটা পেরিফেরি থেকে, বাইরের থেকে শরীরের ভেতরে নিয়ে যায়। তো প্রথমে যেটা যায় সেটা হচ্ছে সুষুম্নাকাণ্ডে বা স্পাইনাল কর্ডে। তারপরে সেখানে সেটা বাঁ দিকের ব্যথা আমরা ডান দিকে বুঝি, ডান দিকের ব্যথা বাঁ দিকে বুঝি। এটা সুষুম্নাকাণ্ডের পেছন দিক দিয়ে একটা ওই স্পাইনোথ্যালামিক ট্র্যাক বলে, ওইটা দিয়ে ওটা পুরো মাথার মধ্যে, যে ব্রেনের মধ্যে যে থ্যালামাস আছে তার রিলে নিউক্লিয়াস অব্দি যায়। তো এবার সেখান থেকে যায় কর্টেক্সে, সেন্সরি কর্টেক্সে, যেখানে কিনা আমাদের যে কনসাসনেস সেটাকে ব্যথা হিসেবে বোঝে। এখন এই এতগুলো ব্যাপার আছে, তার মধ্যে আবার থ্যালামাসের নিউক্লিয়াস থেকে বিপরীতগামী নার্ভ আছে, যারা কিনা ওই ইনহিবিটরি সিগন্যাল গুলো ওই পৌঁছে দিতে পারে, যাতে করে খুব বেশি ব্যথার সিগন্যাল এলে হয়তো আমাকে একটু কেউ চিমটি কাটছে লাগছে, আবার হঠাৎ করে পাটা ভেঙে গেল,
অতটা আর ব্যথা লাগলো না। কারণ এত বেশি সিগন্যাল গেছে, পুরো একটা ইনহিবিটরি সিগন্যাল আছে, ওই ব্যথার সেন্সেশনটা বন্ধ করে দিয়েছে। যেরকমভাবে এই ধরো গাড়ির ইঞ্জিনে একটা স্পিড রেগুলেশন সিস্টেম আছে। খুব যদি বেশি তেল দিয়ে দেওয়া হয়, স্পিডটা কিন্তু সাংঘাতিক বেড়ে যায় না। স্পিডটা আবার গাড়ি নিজেই কমিয়ে নিতে পারে। এরকম একটা রেগুলেটরি সিস্টেম আছে। আমাদের ব্যথারও এরকম একটা সিস্টেম আছে। তো এই ব্যাপারে একটা যেটা বললাম যে বললে তুমি, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হলে ব্যথা হয়। সবসময় কিন্তু, কিংবা হার্ট অ্যাটাক হয়েছে একজনের, তারও ব্যথা হয়, কিংবা হচ্ছে, অল্প একটু হচ্ছে, ব্যথাটা শুরু হলো। ব্যথাটা অনেক সময় দেখা যায় অ্যাপেন্ডিক্সের জায়গা যেখানে, সেখানে কিন্তু ব্যথা হচ্ছে না। ব্যথাটা হচ্ছে নাভির পাশে। কিংবা কারোর একটা হার্ট অ্যাটাক হতে চলেছে, তার ব্যথাটা হচ্ছে কাঁধে কিংবা হাতে। তো এটাকে বলে রেফার্ড পেইন। সেটা ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলো আমাদের। মানে আমাদের ধরা যাক হার্টে যদি ব্যথা হয় হৃৎপিণ্ডে, তো তার কোনো গন্ডগোল হয়েছে, হয় অক্সিজেনের অভাব বা ইত্যাদি কোনো কারণে হার্টের মধ্যে একটা কোনো গন্ডগোল বিগড়ে গেছে। তো এইটা আমাদের এই হৃৎপিণ্ডের যে স্নায়ু ওখানে সাপ্লাই আছে, যে T2 বা T3, হ্যাঁ, এইসব থোরাসে, মানে আমাদের বুকের যে সমস্ত স্নায়ুগুলো যেখানে হৃৎপিণ্ড থেকে তার অনুভূতিগুলো বয়ে নিয়ে আসে, সেইটা সেই পর্যায়ে, মানে স্তরের যে লেভেলের যে নার্ভ, সেগুলো আমাদের হাত থেকেও আসে। হাতের স্কিনেও সেই মানে থোরাসিক লেভেলের নার্ভগুলো সাপ্লাই করে। তাই যে একই ডার্মাটম বলি আমরা, একই জায়গার থেকে আমরা, যেমন হার্টেও ঠিক সেম সেগমেন্ট থেকে সাপ্লাইড হয়, আবার একই জায়গা থেকে তার হাতের স্কিনও হয়। তার তাই মানে হার্টের ব্যথা যখন হয়, মস্তিষ্ক, হাতে ব্যথা হয়। তার মানে মস্তিষ্ক যেটা করছে সেটা হচ্ছে এই দুটো জায়গার ব্যথাকে একটা জায়গার ব্যথা হিসেবে মনে করছে। যার মানে হ্যাঁ, কারণ একই জায়গা উদরপিণ্ডি থেকে ওই বুধর টিটু ঘাড়ে থেকে চলে আসছে, যাচ্ছে। টিটু থেকে আসছে, মস্তিষ্ক ভাবছে ওখান থেকে আসছে। হ্যাঁ, সেরকম গল ব্লাডারের ব্যথা কারোর কাঁধে আসছে। হ্যাঁ, হ্যাঁ, যেরকম একটা এইগুলো আমরা বাংলায় একটা দারুণ দেখি। প্রভাব আছে। বাংলায় একটা দারুণ প্রভাব আছে, খেলেন দই রমাকান্ত, বিকারের বেলায় গোবর্ধন। হ্যাঁ, মানে হ্যাঁ, একজনের হ্যাঁ, কষ্ট হচ্ছে, আরেকজনের সেটা ব্যথা লাগছে। একদম ঠিক, এবার একদম আমাদের ঠিক। ব্রেন আমাদের ভুল বুঝিয়ে দিক। তাই কিছু আরেকটাও ব্যাপার যদি যেটা একটা তুমি বলছিলে, এই যে হ্যাঁ, ব্যথার রাস্তাটা নিয়ে তুমি যে বলছিলে, মানে মেলজাক সাহেব মানে শুধুমাত্র যে ওই স্পাইনাল কর্ড নিয়ে বলেছিলেন তা না। এই বিংশ শতাব্দীর, মানে একবিংশ শতাব্দীর প্রথম দিকে উনি কিন্তু বললেন যে আমাদের এই ব্যথা কিন্তু বেশিরভাগটাই কিন্তু মানে ওই মস্তিষ্কেই হয়। মানে আগে যে আমরা শুনেছিলাম না যে সবকিছুই অশুভ শক্তি আছে মস্তিষ্কে, মানে ব্যথা ব্রেন থেকেই হচ্ছে, যেটা পরবর্তীকালে ভালো না ওখান থেকে হচ্ছে। মেলজাক আবার বললেন না, মস্তিষ্কে। এই একটু আগে সৌম্য তুমি বলছিলে যে আমাদের যে সুষুম্না কাণ্ড দিয়ে এই যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টে থ্যালামাস অব্দি ব্যথার রাস্তাটা, ব্যথা বয়ে নিয়ে গেল, এবং থ্যালামাস থেকে আমাদের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সে, সেন্সারি কর্টেক্সে নিয়ে গেল। এখানে কিন্তু ব্যথাটা কোথা থেকে আসছে এইটুকুই শুধু মস্তিষ্ক বুঝতে পারছে, বা কতটা জোরালো হয়ে আসছে, মানে ইন্টেন্সিটি আর লোকেশন। কিন্তু এর সাথে ব্যথার অনেকগুলো ব্যাপার জড়িয়ে আছে। মানে আমাদের ব্যথা হলে এই থ্যালামাস থেকে আমাদের আমাদের একটা ইনসুলা বলে একটা জায়গা আছে মস্তিষ্কে, সেখানে সেখানে কিছু কিছু ওই যোগাযোগ, একটা খোঁচা দিয়ে যায়, কিছু নার্ভ মানে ইনফরমেশন দিয়ে গেল, ওরা একটা ব্যথা আসছে গো, ইনসুলা শোনো। তো ইনসুলা হচ্ছে আমাদের শরীরে অনেকগুলো ঘটনা ঘটায়। তার মধ্যে একটা হচ্ছে অটোনমিক রেসপন্স, মানে আমাদের হার্ট রেট বাড়িয়ে দিতে পারে, আমাদের ঘাম হতে পারে। অর্থাৎ এই যে আমাদের ঘাম হচ্ছে, হার্ট রেট বাড়ছে ব্যথার সাথে, এটার কারণ কিন্তু মস্তিষ্কের আরেকটা অংশ যুক্ত হয়ে গেল। সেরকম আমাদের এই সিঙ্গুলেট কর্টেক্স বলে আরেকটা জায়গা আছে। হ্যাঁ, সেই জায়গাটাতে যখন গিয়ে আবার জানান দিল, তখন ব্যথার সঙ্গে একটা ইমোশন, মানে কান্না, দুঃখ, অর্থাৎ ব্যথা শুধুমাত্র একটা 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 কেমন একটা অনুভূতি, যেটা একটা অস্বস্তিকর অনুভূতি এবং দুঃখজনক অনুভূতি। এই এই ব্যাপারটা কিন্তু হাসি পায় না ব্যথা হলে, কারণ হাসি পায় না, ব্যথা হলে লোকে কান্নাই পায়। তার কারণ ওইটা কিন্তু নিয়ন্ত্রণ করে আমাদের এই ইনসুলা। তো এরকম অনেকগুলো জায়গা, আরেকটা যেরকম বলছিলে যে অনেকগুলো জায়গা আমাদের আছে, যেমন অ্যামিগডালা বা এই সমস্ত জায়গাগুলো, এগুলো না পুরনো স্মৃতি, এরা ভান্ডার হিসেবে রয়ে যায়। মানে একটা বাচ্চা ছেলে একটা আগুনে আঙুল দেবে, কিন্তু একটু বড় হলে সে আগুনে কিন্তু আঙুল দিতে যাওয়ার আগেই আমার যেন ব্যথা হয়ে যাবে। কিংবা অর্থাৎ এই ভয় যে পাবে, খুব যাবে না, এটা ভয় হচ্ছে পাবো, এই এই ভয়টা, এই অ্যামিগডালা বা এইসব অঞ্চলগুলো, যে চোখ দিয়ে দেখলো আগুন আসছে,
সঙ্গে সঙ্গে অ্যামিগডালাকে জানিয়ে দিল, ওরে এই আঙুলটাতে আগুন লাগতে চলেছে। সঙ্গে সঙ্গে অ্যামিগডালা একেবারে ওই ব্যাপার অনুভূতিটা জাগিয়ে দিয়ে আমাদের মস্তিষ্কে মোটর কর্টেক্স বলে তাড়াতাড়ি হাতটা সরিয়ে নে, হাতটা তুলে নিলাম আমরা। তো খুব দ্রুততার সঙ্গে এই কাজগুলো ঘটে যায়। অর্থাৎ ব্যথা কিন্তু সার্বিকভাবে তার সঙ্গে ভয়, তার সঙ্গে দুঃখ, তার সঙ্গে আমাদের এই হার্ট রেট বা এই সমস্ত যে উদ্দীপনা বেড়ে যাওয়া, এ সব মিলে টিলে একটা ব্যথার ব্যাপার ঘটে। ব্যথাটা কিন্তু শুধুমাত্র একটু ওইখান থেকে কোথা থেকে ব্যথা আসছে আর কতটা আসছে এটা নিয়েই শুধুমাত্র মানে বলা যায় না। তো ব্যথাটা যেটা বোঝা যাচ্ছে এটা একটা ভার্চুয়াল ব্যাপার। সত্যিকারের জিনিস তো নয়। তো এ ব্যাপারে একটা খুব দারুণ উদাহরণ আছে। সেটা হচ্ছে আমাকে ধরো একটা ছুঁচ ফোটানো হচ্ছে ব্লাড নেওয়ার জন্য কিংবা একটা কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য। তো সেই যখন ফোটানো হচ্ছে সেটা দিকে যদি আমি চেয়ে থাকি তাহলে কিন্তু অনেক বেশি ব্যথা লাগবে। ঠিক। আমি যদি অন্যদিকে চেয়ে থাকি এত তাড়াতাড়ি ঘটে যাবে আমি বুঝতেই পারব না। এই যে দুটোর ব্যাপার তার মানে আমাদের যে প্রিভিয়াস যে মেমোরিটা আছে ব্যথাটাকে নিয়ে, সেই মেমোরিটা একটা রেসপন্স তৈরি করে যেটা কিনা অ্যাকচুয়াল ফিলিংটার উপরে একটা মানে অ্যামপ্লিফিকেশন এনে দেয় জিনিসটাকে। তাই তো? হ্যাঁ, 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 তো একদম মানে ঠিক বলেছো আমাদের তুমি। আমাদের ভয়টা, আমাদের অ্যান্টিসিপেশনটা আমাদের ব্যথা বেশি হওয়া বা কম হওয়ার কারণ। যার জন্য একজন লোক ২ জন লোককে যদি একই পরিমাণের কষ্ট দেয়া হয়, চিমটি কাটা হয়, তাহলে কিন্তু ২ রকম ব্যথা লাগবে। একদম ঠিক। আরেকটাও কারণে অ্যাম্প্লিফাইড হয় কিন্তু, সেটা হচ্ছে যদি আমরা ব্যথা হচ্ছে কারুর, ধরা যাক কারুর একটা হাত ভেঙে গেল, তাকে সারাতারি হাসপাতালে নিয়ে গেল, ডাক্তারবাবুরা ওই প্লাস্টার করতেই ব্যস্ত হয়ে গেল, বা তার কিন্তু এক্স রে করতে পাঠিয়ে দিল, তার সাথে সাথে ব্যথা কমানোর চেষ্টাই করলো না। বা অপারেশনের পরে আজকাল অনেক ডাক্তারবাবুরা ব্যথা কমানোর চেষ্টাই করলো না, এবং তার ফলে কি হয়, এই ব্যথার অনুভূতিগুলো তার কিন্তু ওই ভাঙা বা চোট জায়গা বা কেটে ছেড়ে যেখানে কাটা হয়েছে ক্রমাগত মানে আমাদের সুষুম্নাকাণ্ডে যাচ্ছে। এবং এই যে ক্রমাগত যাচ্ছে মানে কি, এত সিগন্যাল যাচ্ছে যে ওই সুষুম্নাকাণ্ডে গিয়ে প্রথম নার্ভটা, প্রথম স্নায়ুটা দ্বিতীয় স্নায়ুতে সে তো সরাসরি যায় না, এক ধরনের গ্লুটামেট বলে ছোট ছোট কিছু কিছু কেমিক্যাল পদার্থ ছড়াতে থাকে গিয়ে, যেগুলো গিয়ে আবার পরের যে নার্ভটাকে যেন ওই রিলে রেসে ব্যাটন দেওয়ার মতন, সে আবার তখন ব্যথার অনুভূতিটা নিয়ে উপরে উঠে ছুটে যায়। তো এই যে গ্লুটামেট এত বেরোয়, ব্যথা যদি আমরা না কমাই, ওর এত আধিক্য হয় যে তখন সেকেন্ড অর্ডার নিউরনের মানে পরের যে নার্ভ যে নিয়ে যাচ্ছে তার ওই ছোট ছোট যে দরজাগুলো আছে, যেটা এএমপিএ রিসেপ্টর বলি আমরা, সেই ছোট দরজাতে গ্লুটামেট লাগলে তখন কিন্তু ঠিক স্বাভাবিকভাবে আমাদের ওই আবার ইলেকট্রিক কারেন্টটা যেরকম যায়, অ্যাকশন পোটেনশিয়াল বলে ডাক্তাররা, সে বা বিজ্ঞানীরা সেভাবে যায়। কিন্তু প্রচুর গ্লুটামেট হলে কতগুলো বড় দরজা, যেটাকে এনএমডিএ রিসেপ্টর বলে, সেটা খুলে যায়। বড় দরজা যদি একবার খুলে গেল না, সঙ্গে সঙ্গে সেখান দিয়ে বড় দরজার একটা সিং দরজা একটা দারোয়ান ছিল বসে, মোটা ম্যাগনেসিয়াম, সে সরে যায়। সরে গেলে ওইখানে কিছু ক্যালসিয়ামরা ঘোরাঘুরি করে, ক্যালসিয়াম গুলো সাধারণত ঢুকতে পারে না ছোট দরজা দিয়ে, বড় দরজা খুলে গেলেই ভেতরে ঢুকে গেল, আর ঢুকে গিয়ে সে তছনছ করে দেবে। সে গিয়ে এমন একটা ঘোট পাকিয়ে দেবে যে সে কিছু প্রোটিন তৈরি করবে, নার্ভ গ্রোথ ফ্যাক্টর, নার্ভের ব্রাঞ্চিং করে দেবে। আর নার্ভ অনেকগুলো তার ব্রাঞ্চ তৈরি হয়ে যায়। সেই ব্রাঞ্চগুলো কি হয়, সেগুলো এসে তখন যেন অনেক গ্লুটামেট এসছে ওদেরকে নেবার জন্য, এএমপি রিসেপ্টর আলা হাত। কিন্তু দুর্ভাগ্যক্রমে ওরা অনেকেই যারা স্পর্শ অনুভূতি নিয়ে আসছিল ওদের সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে এই এটা ক্রস সার্কিট হয়ে টাচ ফাইবারের সাথে পেন ফাইবারের একটা যুক্ত ঘটে যায়। ফলে স্পর্শটা ব্যথা হয়ে আমাদের অনুভূতি হয়ে দেখা যায়। অর্থাৎ এটার কিন্তু একটা বৈজ্ঞানিক এবং ভিত্তি আছে, শুধু যে সে ভাবছে তা নয়। অর্থাৎ এই যে সার্কিট্রিটা চেঞ্জ হয়ে গেল, নার্ভের যে কিছু কনফিগারেশন চেঞ্জ হয়ে গেল, এটা আমাদের বুঝতে হবে, এটা আগে আমরা বুঝতে পারতাম না। এবং তার ফলে একটা ওই অনেক অর্থোপেডিক ডাক্তার আছে, ফ্র্যাকচার কলিজ হলো, প্লাস্টার হয়ে হাতটা অনেকদিন ধরে নড়েনি, এবার খুলে দিল, এবার হাত নাড়াতে গিয়ে তার সাংঘাতিক ব্যথা হচ্ছে। এই যে ব্যথাটা হচ্ছে, আরে তোমার তো হাত ফাত জুড়ে গেছে, ব্যথা হচ্ছে কেন? হাত দিতে যাচ্ছে, ওরে বাবা গো মাগো, ওর কিন্তু ওর আসলে ব্যথা কমানোর চেষ্টা করা হয়নি, তাই তার ক্রনিক পেন হয়ে গেছে। তার যে অ্যাকিউট পেনটা ছিল না, তার নিউরোপ্যাথিক পেন হয়ে ওইখানে একটা গন্ডগোল হয়ে গেছে, আর স্পর্শেও তার ব্যথা হচ্ছে। এটা কিন্তু ব্যথার ওষুধ দিয়ে কমানো যাবে না।
আর এটা কিন্তু ওর মনের রোগ বা ভয় পেয়ে যাচ্ছে এটা বলাটাও উচিত হবে না, তার জন্য বিশেষ ধরনের তাকে চিকিৎসা করতে হবে। ঠিক, ঠিক। তো এই ব্যাপারে আরেকটা সাধারণ জীবনের একটা উদাহরণ আছে। ধরো আমরা দীঘাতে গেছি, বেশ সান বাথ টাথ নিয়ে ভালো সূর্যের আলোতে ঘুরে বেরিয়েছি। তারপর হয়েছে কি, সানবার্ন হয়েছে। সেই যে চামড়া, সেখানে যে লাল হয়ে আছে, সেখানে হাত ছোঁয়ালেই ব্যথায় শেষ হয়ে যাচ্ছে শরীর। তো ঠিক সেটাও ঠিক কিন্তু একই রকম। মানে আমাদের যে রিসেপ্টর লেভেলে, পেন রিসেপ্টর লেভেলে ১ম এ যেখানে আমরা বুঝছি, সেখানেই স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে গেছে। তুমি ঠিক যেটা বললে সেটা হচ্ছে আরেকটু ভেতরে। তো সেন্ট্রাল সেন্সিটাইজেশন বললাম, পেন আর এটা হচ্ছে পাথওয়ে পেরিফেরাল। পেন পাথওয়ের মডিফিকেশন হয়ে গেছে, যার ফলে আমরা একই ধরনের কম স্টিমুলাস থেকে বেশি ব্যথা অনুভব করছি। সেটা আবার আরো আপার লেভেলে যেটা হয়, সাইকোলজিক্যাল বললাম একটু আগে, সেটা হচ্ছে আমাদের পারসেপশন লেভেলে আমরা কম স্টিমুলাস থেকে কিন্তু বেশি ব্যথা বোধ করছি। তো এই ব্যাপারগুলো ঘটে। এ ব্যাপারে তার তো ম্যানেজমেন্ট, একটা লোকের ধরো আজকাল খুব সিজারিয়ান সেকশন হচ্ছে প্রায় সব ক্ষেত্রেই। তো তারপরে ব্যথা হয়, তার জন্য ওষুধ দেয়া হয়। তো কিছু, কিছু ব্যথার ওষুধ আছে যেগুলো ইনজেকশন ফর্মেই মোস্টলি দেয়া হয়, যেগুলো হয়তো মায়ের ক্ষেত্রে ভালো কাজ করে, কিন্তু বাচ্চার ক্ষেত্রে ভালো নয়। আবার আমরা জানি মাকে যা ওষুধ দেয়া হয় সেটা বাচ্চাও পায়। তো এ ব্যাপারে একটু বলবে যে পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া, পার্টিকুলারলি সিজারিয়ান সেকশন, কি ধরনের ওষুধ দেয়া হয় এবং তাতে করে ভালো খারাপের দিকগুলো একটু? এটার জন্য ইদানিং কালে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সুষুম্না কাণ্ডে একটা সরু একটা ক্যাথিটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে সেটার মধ্যে দিয়ে খুব অল্প মাত্রাতে আজকাল সব যন্ত্র আছে, তারা পেশেন্টরা নিজেরাও সেটা দিতে পারে। আবার বিভিন্নভাবে আমরা ইনজেকশন দিয়ে বিভিন্ন ফর্মেও দিতে পারি। এই লিগনোকেন, হ্যাঁ, বা এই সমস্ত লোকাল অ্যানেস্থেটিক, যেগুলো সাধারণভাবে লোকাল অ্যানেস্থেসিয়ার ওষুধ, সেগুলো দিয়ে বুপিভেকেন, এ সমস্ত দিয়ে খুব অল্প মাত্রায় দিয়ে আমরা তার ব্যথাটাকে বন্ধ করে দিতে পারি। এবার ওই একই ওষুধ বেশি দিলে তার পায়ের চলাফেরাটাও করাটা কঠিন হয়ে যাবে, কিন্তু কম মাত্রায় দিলে তার মাংসপেশির শক্তি থাকবে, সে চলাফেরা সবই করতে পারবে, শুধু ব্যথার অনুভূতিটা থাকবে না। কারণ ব্যথার যে অনুভূতি নিয়ে যায় সেই নার্ভগুলো বা স্নায়ুগুলো না খুব সরু, আর মাংসপেশি সঞ্চালন করার নার্ভগুলো মোটা। তাই মাংসপেশি সঞ্চালন করার নার্ভকে আমি যদি অবশ করতে চাই, একটু বেশি মাত্রার ওষুধ দিতে হবে। তো আমরা ওই জন্য কম মাত্রার দিই, তাতে মাংস নড়াফেরা করছে, লোকটা হাঁটাচলা করতে পারছে, কিন্তু তার ব্যথা হবে না। এটা আমরা লিভার অ্যানালজেসিয়া আজকাল বলা হয়, এবং সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই ব্যথাহীন প্রসব এটা করা যায়। সিজারিয়ান সেকশনেও, হ্যাঁ, তার যে স্পাইনাল বা এপিডুরাল দেওয়া হলো, পোস্ট অপারেটিভ এই এপিডুরাল দেওয়া থাকলে তার ব্যথাগুলো কিন্তু খুব ভালো মতন কন্ট্রোল করা যায়, এবং এটা কিন্তু বাচ্চার শরীরেও যায় না। আর এটার ফলে কিন্তু এই ক্রনিক পেনেরও সম্ভাবনাটা পরে কমে যায়, কারণ ব্যথাটা তো আমরা হতেই দিচ্ছি না। ব্যথা হতে না দিলে ক্রনিক পেনের সম্ভাবনা কিন্তু পরবর্তীকালে নার্ভের নিউরোপ্যাথিক পেনটা খুব কম হয়, এই লাভগুলো হয়। তবে এগুলো দিতে গেলে একটু এক্সপার্ট লাগে, যে কোনো জায়গায় দেওয়া যায় না। ওই একটা যতক্ষণ দেওয়া থাকবে ডাক্তার বা যে বোঝে সেরকম ধরনের মনিটরিং করার বন্দোবস্ত থাকাটা দরকার, যেটা আমাদের ভারতবর্ষের বুকে আমরা সাধারণত পেরে উঠি না, যেগুলো বিদেশে বা ভারতবর্ষের মধ্যে একটু একটু মডার্ন বা অভিজাত হাসপাতালগুলোতে করা সম্ভব। তো এই ব্যাপারে একটা কথা বলি। তো ভারতবর্ষে আমরা অনেক কিছু পেরে উঠি না, বরং অনেক কিছু পেরে উঠি। আমি যেটা জানি সেটা হচ্ছে, বিদেশে প্রচুর ভারতীয় ডাক্তাররা আছেন, প্রায় সব দেশেই আছেন। ইংল্যান্ড, আমেরিকাতে একটা বড় অংশের ডাক্তার অ্যাকচুয়ালি ভারতের থেকে আসা। তাদের যে টেকনিক্যাল স্কিল, সেটা কিন্তু লোকাল সবার থেকেই ভালো। অনেক গুণ ভালো। কারণ আমরা যেকোনো কারণেই হোক, আমাদের সেগুলো শেখার সুযোগটা বেশি হয়েছিল দেশে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরেকটা ব্যাপারে যেটা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে এই যে লিগনোকেন বললে, এগুলো এটা কিন্তু সবকটা হচ্ছে কোকেন থেকে। তো ঠিক কোকেন একসময় নেশার বস্তু ছিল, কোক গাছ থেকে হতো ইত্যাদি। তো সেইটার মডিফিকেশন করে এমন ওষুধ আমরা সব বানিয়েছি যেটা কিনা সোডিয়াম চ্যানেল ব্লক করে, এবং লোকাল একটা পেন পাথওয়েটাকে, যে ব্যথার অনুভূতিটা যে যাবে, লোকালি বন্ধ করে দিতে পারে। তো এইসব প্রসঙ্গে একটা জিনিস আজকাল শুনি আমরা। তো কোকেন একটা খুব নেশার বস্তু, খুবই সবাই খুব এড়িয়ে চলে। আরেকটা জিনিস আছে, সেটা এখন খুব কথা হচ্ছে, সেটা হচ্ছে ক্যানাবিস, গাঁজা। একটা বলে, এটা গাঁজাখোরদের পেটালে ব্যথা হয় না।
লাগে না। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে ক্যানাবিস বা ক্যানাবিস ডেরিভেটিভ যেগুলো আজকাল লিগালাইজ হয়ে গেছে অনেক দেশে। ক্রনিক পেইন যাদের আছে তাদেরকে দেয়া হচ্ছে। তো এইটা কিভাবে কাজ করছে ঠিক? এটা কোন লেভেলে কাজ করছে? সেটা কি একেবারে সাইকোলজি ব্রেনের লেভেলে কাজ করছে নাকি অন্য লেভেলে? সেটা একটু যদি বলো। মানে যেমন ধরো এরকমই গাঁজার মতোই বলতে পারি আফিং। হ্যাঁ, তো আফিং করে এই সেটাও আরেকটা ভালো জিনিস। আফিংটাও একটা এরকমই, এগুলো সব নেশারুদের কাজ। এবার আমাদের শরীরে একটা অদ্ভুত ব্যাপার, এই যে গাছ থেকে তৈরি হচ্ছে আফিং বা গাছ থেকে তৈরি হচ্ছে গাঁজা, তো এইগুলো খেলে আমাদের শরীরে কাজ করছে, কারণ এইগুলোর একটা রিসেপ্টার বা এদের গ্রহণ করবার মতন একটা করে ছোট ছোট অংশ আমাদের শরীরে আছে। এটা তো অবাক ব্যাপার না, যে কবে একটা গাছ থেকে জিনিস আসবে তার রিসেপ্টর আমাদের শরীরে থাকলো কেন? তখন বিজ্ঞানীরা খুঁজতে গিয়ে দেখলো আসলে আমাদের শরীরেও তো এগুলো তৈরি হয়। আমাদের শরীরেও ঠিক গাঁজার মতোই, মানে ক্যানাবিনয়েড যেগুলো, মানে গাঁজার যে রাসায়নিক পদার্থটা আমাদের শরীরে কাজ করে, ঠিক সেরকম ক্যানাবিনয়েড একটা পাওয়া গেল। হ্যাঁ, তার নাম হচ্ছে আনন্দামাইড, নাম দেওয়া হলো। মানে আমাদের আনন্দ থেকে নাম এসছে, ভারত থেকে। এই আনন্দামাইড কিন্তু অবিকল একদম পুরো গাঁজার যেটা মতন, আর ক্যানাবিনলের মতন তার তার স্ট্রাকচার। ঠিক সেরকম আফিং এর মতন স্ট্রাকচার পাওয়া গেল এন্ডরফিনস। অর্থাৎ মানুষের শরীরেও কিন্তু, আমাদের শরীরেও এই আফিং বা এই গাঁজা এগুলো তৈরি হয়। এগুলো আমাদের শরীরে, আমাদের এই স্পাইনাল সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি যেগুলো, সেখানে বিভিন্ন জায়গাতে আমাদের এগুলো তৈরি হয়। আমাদের মিড ব্রেনে তৈরি হয়, হ্যাঁ, আমাদের সুষুম্নাকাণ্ডের উপর দিকটাতে মেডালা, এইসব জায়গাগুলোতে অনেকগুলো জায়গা আছে। সেখান থেকে প্রচুর পরিমাণে এই আমরা ঠিক ঠিক মতন করে যদি কোনো ব্যথা আসে, প্রথমত ব্যথা যখনই আসে, ব্যথাটা যখন উপরে যায় না, সে এই ব্যথার ওষুধ তৈরি, মানে আফিং বা গাঁজা তৈরির জায়গাগুলো খুঁচিয়ে দিয়ে চলে যায়, কিছু তৈরি করো। এবং ফলে ডিসেন্ডিং অ্যানালজেসিয়া বলি। এইটা আমাদের ওই ঠিক যেভাবে তুমি বললে যে আমাদের একটা নিচের দিকে ব্যথা কমানোর জন্য ওষুধ তৈরি হয়, তো সেই তারা এই স্নায়ুপথকে এমন ভাবে তৈরি করে যে তখন ওই সেরোটোনিন বা এগুলো সমস্ত বার করে, যেগুলো সমস্ত ব্যথা কমানোর কাজে লেগে যায়। তো ওই সেরোটোনিন, নরএপিনেফ্রিন, হ্যাঁ, এইগুলোকে লিভারের এগুলো তৈরি নিঃসরণ করে। এই গাঁজা, আফিং, মানে আমাদের আনন্দমাইড বা এন্ডরফিন, এগুলো কিন্তু মরফিন বা আমাদের মানে ক্যানাবিনলের মতনই একদম কাজ করে আমাদের শরীরের মধ্যে। এগুলো স্নায়ুতে তৈরি হয়। তো সেই সার্জিক্যাল পেন প্রসঙ্গেই আরেকটা কথা বলছি, এখানে খুব নয়েজ হচ্ছে এখন। আরেকটা ও, জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে এমনি একটা বড় সার্জারি করা হয়েছে, ধরো একজন লোকের হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়েছে, কিংবা একটা মেজর গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সার্জারি করা হয়েছে, তাকে অনেক দিন শুয়ে থাকতে হয়েছে, রিঅপারেশন করতে হচ্ছে সেই লোকটিকে। তো আমাদের এবং তাদের বিভিন্ন জায়গায় ব্যথা হচ্ছে, সেই পেন ম্যানেজমেন্টের জন্য যে পেশেন্ট কন্ট্রোলড অ্যানালজেসিয়া সিস্টেম যেগুলো মাঝে মধ্যে দেওয়া হয়, সেগুলো কিন্তু সুষুম্না কাণ্ডে ওই যেভাবে বললে সেভাবে না দিয়ে হয়তো মরফিন ডেরিভেটিভ কোনো ওষুধ দেওয়া হয়। তো সেগুলো ঠিক কিভাবে কাজ করে? একটা আমরা জানি যে একটা মোটরাইজড একটা সিস্টেম, তাতে একটা ইনজেকশনের সিরিঞ্জ থাকে, পেশেন্টের গায়ে একটা কন্ট্রোল থাকে। তো সেগুলো ঠিক কিভাবে কাজ করে, মানে আমি যদি একজন রোগী হই, আমার অ্যাঙ্গেল থেকে আমি ব্যাপারটাকে কিভাবে বুঝবো? মানে এগুলো আমাদের যে শিরার মধ্যে দিয়ে ওষুধ দেওয়া হয়, আমাদের যে আইভি ইন্ট্রাভেনাস, একজন কোনো নার্সিং স্টাফকে বা কাউকে একটা রোগী বললো যে আমার ব্যথা হচ্ছে, আমার একটু ওষুধ দিয়ে যান। তো সেটা তিনি হয়তো এলেন, একটু সময় লাগলো। তো তার আগেই রুগীকে যদি নিজে এই যন্ত্রগুলো, যারা একটু এই ব্যাপারটা চালনা করতে পারবেন, সেই বুদ্ধিগুলো যাদের আছে, সেরকম রোগীকে এগুলো দেওয়া হয়। হ্যাঁ, তারা কি করেন, যখনই ব্যথা হলো তখনই তার যেটুকু ওষুধ দরকার, আমরা আজকাল কম্পিউটারাইজড অবস্থাতে পিসিএ বা পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া, এরকম কিছু যন্ত্র আছে। সেই যন্ত্রের মধ্যে একটা ক্যাসেটের মতন আছে, তার মধ্যে ওষুধটা ভরে দিই, মরফিন। এবং মরফিন ভরে দিলেও আমরা কিন্তু ওই সবচেয়ে বেশি কতটা ওষুধ দেওয়া যাবে, এইগুলো সব ওইখানে কম্পিউটারে আমরা একদম প্রোগ্রাম করে দিই, যে ওর থেকে বেশি সে চাইলেও পাবে না। আবার শুধু তাই না, কারোর যদি মনে হয় যে আমি হয়তো তার একবার নেবার পর মরফিন সাধারণত 4 ঘন্টা কাজ করে,
তার মনে হলো আবার 1 ঘন্টা পরে আবার নেব। সুতরাং সে চাইলেও কিন্তু সে আর সেকেন্ড ডোজ পাবে না। যদি আমরা লক করে দিই যে তুমি 2 ঘন্টার মধ্যে বা 4 ঘন্টার মধ্যে আর নিতে পারবে না, অর্থাৎ সেগুলো সমস্ত প্রোগ্রাম করে দিয়ে তার হাতে দেওয়া হয়, তাহলে তার যখনই ব্যথা হবে তিনি সাথে সাথে ওই বোতামটা টিপলেই সঙ্গে সঙ্গে ওষুধ কিছুটা তার শিরার মধ্যে ঢুকে যাবে। এবং সাধারণত এগুলো মরফিন জাতীয় ওষুধ দিয়ে করা হয়, যেগুলো খুব কম মাত্রাতে আমাদের কাজ করে। এবং মরফিন আমাদের শিরার মধ্যে দিয়ে গিয়ে তা আমাদের পেরিফেরিতেও যেসব জায়গাতে কেটে গেছে সেখানেও যেমন কাজ করতে পারে, তেমনি আমাদের সেটা আলটিমেটলি আমাদের সুষুম্না কাণ্ডেও মিউ রিসেপ্টার মানে মরফিনের যে রিসেপ্টার সেগুলো গিয়ে লেগে সেখানেও কিন্তু সেগুলো কাজ করে এবং কাজ করে আমাদের ব্যথাটা কমাতে পারে। মানে পেশেন্ট নিজে নিজেই তার ব্যথার ওষুধটা নিজেই নিয়ে নিল, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। তাহলে আর অনেকের উপর চাইতে হলো না, তার দেরির জন্য কষ্টও পেতে হলো না। তার মানে কষ্টটা তাড়াতাড়ি উপশম হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অতিরিক্ত নিয়ে ওষুধটা ব্যবহারের হাত থেকে রোগীকে রক্ষা করা যাচ্ছে। যার কারণ মরফিন তো আমরা অনির্দিষ্ট পরিমাণে দিয়ে যেতে পারি না। তার সাইড এফেক্ট আছে, অ্যাডিকশন পোটেনশিয়াল আছে। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এ ব্যাপারে আরেকটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে সাধারণভাবে আমরা যেসব অ্যানালজেসিক বাজারে পাই বা কিনি তার মধ্যে কোনগুলো আ মানে রিলেটিভলি সেফ? আ কোনগুলো আমরা খোলা বাজারে কিনতে পারি, কোনগুলোর জন্য প্রেসক্রিপশন লাগে এবং কোনগুলো যথেচ্ছ খাওয়া উচিত নয়? অ্যা এবং সবচেয়ে কমনলি ইউজড অ্যানালজেসিক কোনটি? এবং আমরা সাধারণভাবে মাথা ব্যথা হয়েছে কিংবা একটু খুব ব্যথা লাগছে কোনটা সবচেয়ে সেফলি ইউজ করতে পারি? ধরুন কথায়, প্রথমে কথায় আমরা মনে সবাই রাখতে হবে হুম, কোনো ব্যথার ওষুধই কিন্তু নিরাপদ নয়। তবে যেটা বহুদিন তুলনামূলকভাবে নিরাপদ বা বেশি ক্ষতিকারক নয় এরকম ব্যাপারটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল বহু বছর ধরে চলছে এবং প্যারাসিটামল আমাদের মানে সাধারণত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গিয়েও কাজ করে। মানে ওর এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বের করে উঠতে পারেননি প্যারাসিটামল কিভাবে কাজ করে। তবে ওটা কিন্তু ওই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রেও কাজ করে বলা হয়। আর একই সাথে ও বলা হয় যে প্যারাসিটামলও কিন্তু কিছুটা ওই আজকালকে যে গাঁজার যে বলা হচ্ছে যে রিসেপ্টার গুলো, অর্থাৎ এরকম কিছুটা কিন্তু কাজ কিন্তু প্যারাসিটামলও সেই রিসেপ্টার গুলোর উপর কাজ করে। হ্যাঁ, এটাও কিন্তু দেখা গেছে। আর কিভাবে কাজ করে এটা বলা যাচ্ছে না। তবে সবচেয়ে মানে কার্যকরী আরো বেশি কড়া যে সমস্ত ব্যথার ওষুধগুলো সেগুলোকে বলে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি, মানে ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, পরবর্তীকালে কক্সিব গ্রুপের অনেক ওষুধ এলো। হ্যাঁ, এসব ওষুধগুলো কিন্তু আমাদের ওই যেখানে কেটে ছড়ে যায় বা ঘা হয়ে যায়, ইনফ্ল্যামেশন হয়, সেই ইনফ্ল্যামেশনে ওই ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে। অর্থাৎ এবং সেখানটাতে ওই প্রস্টাগ্ল্যান্ডিন যে আমাদের এই ব্যথাটাকে বাড়িয়ে দেয়, বেসিক্যালি প্রস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে মানে ব্যথাটাকে বাড়িয়ে দেওয়া। তো এই প্রস্টাগ্ল্যান্ডিনটাকে এবং সে ইনফ্লামেশনও করে, মানে ঘা হয়ে যায়, ব্লাড সাপ্লাই বেড়ে যায়, লাল হয়ে যায়, ফুলে যায়, এইগুলোকে কমায় এইসব ওষুধগুলো। কিন্তু এই ওষুধগুলোর মারাত্মক ব্যাপার হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন কিছু উপকারীও দিক আছে। উপকারী প্রস্টাগ্ল্যান্ডিনরা না আমাদের পাকস্থলীর ভেতরে তার ভেতরে কিছু মিউকাস মেমব্রেন তৈরি করে যাতে যা খুশি খেলে আমাদের ঘা না হয়, তো ওইগুলোকেও বন্ধ করে দেয়। আবার কিডনিতেও কিছু উপকার করে, সেগুলোকেও গন্ডগোল করে দেয়। তাই এই সব দিক থেকে বন্ধ করে বলে এইগুলো খেলে না কিডনি, হ্যাঁ, বা আমাদের স্টমাক এসব জায়গাতে অনেক ইনজুরি হয়। অনেকের তো ডায়ালিসিস করতে হয়, কিডনি নষ্টই হয়ে যায় যারা মোটো মোটো এসব ব্যথার ওষুধগুলো খায়। এবং বিশেষ করে আমি অনেক লোককে দেখেছি মাথা ব্যথা করছে, যাও গিয়ে দুটো ডাইক্লোফেনাক, আমি ব্র্যান্ড নেম বলছি না, কিন্তু বিভিন্ন এমনি পাওয়া যাচ্ছে, মানে আমাদের কলকাতাতে ভারতবর্ষে, হ্যাঁ, আমরা এমনি এমনি দোকানদাররা দিয়ে দিচ্ছে। আর শুধু তাই না, একটা সময় বাজারে না ওই কক্সিব গ্রুপের অনেক কিছু ওষুধ এলো, সে ভ্যালডে কক্সিব বললো অব্যর্থ, একবার দিয়ে দাও 2 দিন ব্যথা চলে যাবে। যেরকম এরপর নিমেষুলায় ওগুলো এত দিলাম, প্রচুর লোকের হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। মারা যাওয়ার পরে বিদেশে তো তারা নয় কম্পেনসেশন দিয়ে বাঁচলো, সে কোম্পানি ফাইজার কোম্পানি, কিন্তু আমাদের দেশে তো কম্পেনসেশন দিতে হলো না, বলে আমাদের প্রচুর লোক মরে গেল ভ্যালডিকক্সিব খেয়ে, তারপর বাজারে বন্ধ হয়ে গেল। কিন্তু এখনো আমরা ওই কক্সিব গুলো বেশ জোরালো বলে আমরা প্রচুর দিয়ে যাচ্ছি, আর তার সাথে কেউ খেয়াল রাখছি না
এই নির্বিচারে ব্যথার ওষুধগুলো খাওয়ার ফলে কত লোকের যারা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দেখছে যে স্টমাকে ঘা হয়ে যাচ্ছে, এবং জিজ্ঞেস করলেই বলছে হ্যাঁ না আমি তো এই ওষুধটা খুব খাই, মাথা ব্যথা করে, বা কারণ কিডনিতে গন্ডগোল হয়ে গেছে, না এই ওষুধটা তো আমায় খেতে হয়, খাই। সুতরাং এইগুলো কিন্তু খুব বিপজ্জনক ওষুধ, এটা মাথায় রাখতে হবে। আর ওই উল্টো দিক আবার ঘটেছে বিদেশে। আমেরিকাতে আবার কি হলো, আমেরিকার মতন দেশগুলোতে, আমাদের দেশ আর আফগানিস্তান প্রচুর এই মরফিন গুলো নিয়ে চলে যায় বিদেশে, নিয়ে গিয়ে তারা সিনথেটিক ওপিয়েট তৈরি করে, তারা তো বিভিন্ন রকম, সে কোডিন থেকে শুরু করে অক্সিকোডন কত রকমের তৈরি করে, বিভিন্ন এমনকি মানে ক্যান্সার নয় এমন কোন রোগেও ব্যবহার করে করে না নেশা হয়ে গেছে অনেকের। এই অ্যাডিকশন গুলো আবার বিদেশে হয়ে যাচ্ছে, আমাদের দেশে তো হয় না, কারণ আমাদের দেশে মরফিনটা থাকেই না, ও সব বিদেশে পাচার হয়ে যায়। আমাদের এখানে অনেক কড়া আইনে যারা ক্যান্সার রোগী যাদের দরকার তারাও পায় না। তো সুতরাং মানে এখানে একটা অদ্ভুত বৈষম্য চলছে। ক্যান্সার রোগী যেহেতু একমাত্র দেখা যাচ্ছে মরফিনটা হচ্ছে তাদের একেবারে অমৃতের মতন জিনিস, এবং মরফিন খেলে তাদের নেশাও হয় না, মরফিন খেলে তাদের রেসপিরেটরি ডিপ্রেশনও হয় না ক্যান্সার রোগীদের। এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সত্যি। অথচ আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি ক্যান্সার পেশেন্টরা চাইছেন, কিন্তু তারা ব্যথা কিন্তু আমরা কমাতে পারছি না, কারণ মরফিন অ্যাভেলেবিলিটি নেই। আমাদের এখানে সব তো বিদেশে আমরা পাঠিয়ে দিচ্ছি, আর আমাদের সেখানে ভাবছি ও বাবা মরফিন দিও না, নেশা হয়ে যাবে, ও বাবা রেসপিরেটরি ডিপ্রেশন হবে। একদম বাজে কথা। তো বরং বিদেশ আবার গিয়ে ফেন্টানিল প্যাচ তৈরি করছে, সেই 2 পয়সার জিনিসটা আমরা 1000 টাকা দিয়ে কিনছি, সেটা লাগাচ্ছি, অথচ তার থেকে কিন্তু 10 পয়সা দিয়ে মরফিন খেলে কিন্তু অনেক লাভ হতো। এটা সামগ্রিকভাবে আমার মনে হয়েছে আর কি। ফেন্টানিল পেস্টটা আমরা এখানেও বানাতে পারতাম ইচ্ছা করলে। তো এই ব্যাপারে হ্যাঁ, একটা ছোট কথা বলে নিই। প্যারাসিটামল। প্যারাসিটামল কিন্তু সবাই খুব খান, 500 মিলিগ্রাম আমরা জানি, ক্রোসিন ইত্যাদি। তো সেটা মোটামুটি খুব সম্ভবত ১ গ্রাম খেতে হয়। মোটামুটি একটা ভালো অ্যানালজেসিক ওষুধ দেখার বলে। জন্য। হ্যাঁ। এবং এই ওষুধটার সেফটি মার্জিন খুবই ভালো। ৩ গ্রাম ৪ হ্যাঁ। গ্রাম দিনে খাওয়াই যায়। হ্যাঁ? হুম। কিন্তু সে ভালো মানে একটা জিনিস মনে রাখতে হবে, এটা খেয়ে গেলে কি হয়? প্যারাসিটামল টক্সিসিটি হয় এবং সেটা খুব বাজে টক্সিসিটি। লিভারটি যায়। এবং সেটা যদি কেউ 10 গ্রাম প্যারাসিটামল খেয়ে যায় কয়েকদিন ধরে, তাহলে তার এমন অবস্থা হতে পারে যে সেটা লিভার ট্রান্সপ্লান্ট ফেজে চলে যেতে পারে। লিভার ট্রান্সপ্লান্ট করা কিন্তু সোজা কথা নয়। যেটা মানে আমাদের দেশে ধরে নেওয়া যেতে পারে ১০০ জনের মধ্যে ৯৯.৯৯% লোককে বাঁচানো যাবে না ওখান থেকে। তো সেটা মনে রাখতে হবে, প্যারাসিটামল খুব ভালো ওষুধ। আ এই সমস্ত অ্যানালজেসিকই ভালো, বাট ইউজ উইথ মডারেশন। কখনোই যেখানে সীমা ছাড়িয়ে কিছু করা উচিত নয় এবং যেটা দরকার নেই সেটা করতে নেই। এ আ পরের প্রশ্নে যাচ্ছি। ঠিক। আমাদের সময় প্রায় শেষ হয়ে এলো। আর মিনিট ১০ এক কথা বলব আমরা। তো পরের প্রশ্নে যাচ্ছি। সেটা হচ্ছে আ এই যে এম এই যে আমরা মানে মেডিকেল সায়েন্স আর যে বাদবাকি যারা নন মেডিকেল কমিউনিটি, দুজন যে একটা সমস্যা নিয়ে বলছি যে ব্যথা, এবং ব্যথা হচ্ছে, রোগী এসছে, সামলে দিতে হবে, ভালো করে দিন, আপনি পারেন, আপনি ভগবান, আপনি ওষুধ দিলেন ম্যাজিকের মতো ভালো হয়ে গেল এটসেট্রা। এবারে আবার ভালো হলো না, সুতরাং সেটা আপনার দোষ। এই যে পারসেপশন লেভেলে যে আমরা মানে আমরা একটা ফিল করি, আরেকটা দোষ দিই, আরেকটু ব্যথা পাই, আবার নিজেই আবার অনিয়ম করি, আবার বিগড়ে যাই। এই যে একটা কাইন্ড অফ সার্কেল অফ ভায়োলেন্স চলে। সেখানে সত্যিকারের ফিজিক্যাল মেডিসিন বা আ যে সত্যিকারের ট্রিটমেন্ট, যেটা একটা ওষুধ দিয়ে করব কিংবা একটা ফিজিওথেরাপি দিয়ে করব কিংবা একটা টাইমলি ম্যানেজমেন্ট করে করব। যেরকম বলা হলো যে আমরা যদি ব্যথাটাকে ইমিডিয়েটলি ট্রিট না করে বেড়ে যেতে দিই, তার একটা লং টার্ম নিউরোপ্যাথিক কম্পোনেন্ট তৈরি হয়। সেটা যেভাবে করব, তেমনি একটা সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ পেইন ও আছে। যে একটা লোককে কিভাবে আমরা তৈরি করব। একটা লোকের কোনো কারণে পা কেটে বাদ দিতে হয়েছে। ক্যান্সারের জন্যই হোক বা ডায়াবেটিসের জন্যই হোক বা যেকোনো কারণেই হোক। তারপরে সে সেই কিংবা একজনের কোনো একটা কারণে লং টার্ম পেইন হচ্ছে। সেই পেইনের সঙ্গে তাকে আমরা কিভাবে তৈরি করব মানসিকভাবে। আ অন টপ অফ মেডিকেল ম্যানেজমেন্ট, সেটা একটু নিয়ে কি ধরনের কাজকর্ম হচ্ছে এখন? বা আমরা কি ধরনের অ্যাডভাইস একদম দিই? ঠিক কথা। ব্যথা হচ্ছে যেহেতু অনেকগুলো কারণে ঘটে এবং শরীরের অনেকগুলো জায়গারই কম বেশি সমস্যায় বা ইনভলভমেন্টে হয়। তাই ব্যথা কমাতে গেলে কিন্তু আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে।
এবং ব্যথা কিন্তু কমানোর জন্য ওই যে একটু আগে বললেন না যে তুমি অ্যানাস্থেসিয়ার কাজ করো বলে তুমি কাজ করো, তুমি ব্যথা কমাতে ব্যাপারে জানো, এটা বাজে কথা। মানে অ্যানাস্থেটিস্টরা হয়তো কিছু নার্ভ টার্ভ ব্লক করতে পারে, কিন্তু এই তাদের একটা রোল আছে ডেফিনেটলি, কিন্তু ব্যথা বিশেষজ্ঞ কিন্তু এখন তাকে কিন্তু সবগুলোই একটু আধটু জানতে হবে। যেমন একটা রুগী এলে তার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার হয়তো পাটা অনেকদিন বসে বসে, হ্যাঁ মানে যারা চেয়ারে বসে বসে দীর্ঘদিন ধরে কাজ করে তাদের হাঁটা চলা লম্বা লম্বা পা ফেলে হাঁটে না, তাদের পায়ের নিচের পেশিগুলো ছোট হয়ে যায়, হ্যামস্ট্রিং গুলো ছোট হয়ে যায়, হ্যামস্ট্রিং এর দিকটা, ফলে সে পা লম্বা করতে পারে না, হাঁটুতে ব্যথা হয়। তো এই ব্যাপারটা তো ওষুধ দিয়ে কমালে চলবে না। অর্থাৎ তার এই যে হ্যামস্ট্রিং যে টাইট হয়ে গেছে সেটা লম্বা করবে কারা? সেটা ফিজিওথেরাপিস্টরা বা ফিজিক্যাল মেডিসিনের লোকদের কাছে যদি আমি না বুঝি, না পাঠালে শুধু ব্যথার ওষুধ দিয়ে করলে হবে? তাই তাদের কাছে পাঠাতে হবে, তারা কিন্তু ঠিক জানেন কিভাবে ওই সংকুচিত হয়ে যাওয়া অনেক দিনের কাজ না করা পেশিকে কি করে লম্বা করে নর্মাল জায়গাতে নিয়ে আসা যায়। সেরকম কারুর যদি এই ব্যথাটা নিয়ে এত ভয় থাকে, অনেকেরই দেখেছে যে তার হয়তো বাড়ির কেউ এমন একটা পিঠের অপারেশন হয়েছিল, সারা জীবনে তিনি উঠতে পারেননি এই শিরদাঁড়ার অপারেশন করে, তাই তার ভয় এত ঢুকে গেছে পিঠে ব্যথা হলেই তিনি ওরে বাবা গো মা গো, তার ঘুম চলে গেল, তার পিঠটা একেবারে শক্ত করে তিনি দিনের পর দেখা যাচ্ছে তিনি ডাক্তারের কাছে চলে আসছেন প্রায় হাঁটতে হাঁটতে কষ্ট করে। এবং সেই যে আসছেন শুধু তাই না, আমাদের এখানে তো মুড়ি মুড়কির মতো নিজেরা টেস্ট করা যায়, নিজেরা একটা এমআরআইও করে নিয়ে এসছেন। আমি এরকম অনেক রুগী দেখেছি। এবং এমআরআই যে করে এসছেন, এমআরআইতে তো আমাদের বয়সের ছাপ পড়ে, এমআরআইতে তো ডিসপ্রোলাপস আমাদের অহরহ নর্মাল লোকদেরও থাকবেই চুল পাকার মতন। তো ওইটা দেখে বা হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসে কিছু কিছু হাড় তৈরি হয়েছে ওসব দেখে তারপর তিনি একবারে রিপোর্টে পেয়েছেন এইরকম সবথেকাল কম্প্রেশন এই সমস্ত আছে, তিনি নিজে নিজে গুগল করেছেন, করে দেখেছেন যে এ তো ভয়ঙ্কর ব্যাপার, অপারেশন না করলে এসব চলে না। আর এদিকে দেখেছেন তার অপারেশন করে তার পিস্তুত দাদা আর সারা জীবনে হাঁটতে পারেননি, এমন ভয় পেয়েছেন সে কাঁপতে কাঁপতে এসছেন আমার কাছে, ডাক্তারবাবু আমার এই হয়েছে, হাঁটতেই পারছেন না। যখন তাকে বুঝিয়ে বললাম যে এটা তো আমারও আছে এবং এটার জন্য তো আপনার প্রবলেম হয়নি, আপনার সিদ্ধারাতে ডিসপ্রোলাপস বলছেন, তা পায়ে তো ব্যথা যায়নি, শুধু তো কোমরে একটু ব্যথা বলছে, দেখা যাচ্ছে মাংসপেশিগুলো সংকুচিত হয়ে আছে, টাইট করে আছেন। বলার পরে দেখা গেল তিনি ঢিলে হয়ে গেলেন, নর্মালি হেঁটে গেলেন। অর্থাৎ এইটুকু কথা, অর্থাৎ তার কগনিশনটা, তার মানসিক যে ভাবনার স্তরটাকে একটু একটু যেই স্বাভাবিক করলাম, তার ভয়টা কাটানো গেল, তিনি ভরসা পেলেন, তার কিন্তু ব্যথাটা কমে গেল। অর্থাৎ এইগুলো কিন্তু আমরা সাইকোলজিস্টের কাছে পাঠাই, সাইকোথেরাপি করি, সাইকিয়াট্রিস্টদের কাছে পাঠাই। ঠিক সেরকম এই ব্যথাগুলো তার মানে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কমাতে হবে। এবং এই ব্যথার জন্য কখনো কখনো হ্যাঁ আমাদের ইন্টারভেনশনাল পেন ফিজিশিয়ানের কাছে পাঠাতে হয়, সেটা কিন্তু খুব অল্প। যেমন একটা ধরুন কারোর ট্রাইজেমিনাল নিউরালজিয়ার এমন ব্যথা হচ্ছে সে খেতে পাচ্ছে না দীর্ঘদিন ধরে, রোগাই হয়ে গেলেন, খেতে গেলেই তার ব্যথা শুরু হয়ে যায়, তো তাকে ওষুধ টষুধ দিয়ে প্রথমে দেওয়া হলো কার্বামাজিপিন, কমলো না, তখন কিন্তু তার এই রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে, এখন কিন্তু ইদানিংকালে এই যন্ত্র এসেছে ফ্লোরোস্কোপ বা সিটি গাইডেড ভাবে তার ফোরামেন ওভালি দিয়ে নার্ভ মস্তিষ্কের ভেতরে ওই ট্রাইজেমিনাল নার্ভটাকে তাকে আমরা নিষ্ক্রিয় করে রাখতে পারি, ব্যথা যাতে না নিয়ে যায়, ব্যথা যাওয়ার রাস্তাটা বন্ধ করতে পারি প্রায় 3-4 বছরের জন্য। এরকম 3-4 বছর বছর এটা করা যেতে পারে, ছোট্ট একটা প্রসিডিওর। এরকম অজস্র আমাদের হাঁটুর ব্যথার জন্য এখন আর অপারেশন করতে হয় না, এই ফিজিওথেরাপি বা এগুলো করে যদি আমরা তাড়াতাড়ি চটজলদি ফল না পাই, আমরা কোনো কুল রেডিও ফ্রিকোয়েন্সি করে ওই নার্ভগুলোকে, ব্যথার নার্ভগুলোকে অনেকটা কমিয়ে দিই ব্যথাটা, এবং তখন তার এক্সারসাইজ গুলো করতে অনেক সুবিধা হয়। তারপর ডাক্তারবাবু আর আমি অপারেশন করাবো না, এখন তো অনেক ভালো আছি। হ্যাঁ, এছাড়াও আমাদের স্পাইনাল কর্ডে ওই যে যখন আমাদের সুষুম্না কাণ্ডে যে ক্রনিক পেন হয়ে যায়, সেটাকে কমানোর জন্য কিছু ওষুধ আছে যেগুলোকে সাধারণভাবে অনেকে আমাদের অ্যান্টি ডিপ্রেশনের বা অবসাদের ওষুধ আছে, সেগুলো খুব অল্প মাত্রাতে কি করে আমাদের ওই যে অ্যানালজেসিয়া, যে উপর থেকে নিচে যে ন্যাচারাল যে তার ব্যথা কমানোর যে ওষুধ তৈরি করছে আমরা সেরোটোনিন নরএপিনেফ্রিন, সেইগুলোকে যাতে অনেকক্ষণ রাখা যায়, তাই সেই সেরোটোনিন নরএপিনেফ্রিন রিআপটেক ইনহিবিটর জাতীয় ওষুধ দিলে ব্যথাটাও এই ক্রনিক পেনগুলো, নিউরোপ্যাথিক পেনের ব্যথাগুলো কমানো যায়।
কাজেই এই ব্যথাগুলো কমাতে গেলে আমাদের যেমন ওষুধ লাগতে পারে, যেমন আমাদের এক্সারসাইজ লাগতে পারে, যেরকম আমাদের সাইকোলজিক্যাল বা তার ভাবনা চিন্তার বদল আনার দরকার পড়তে পারে, তেমনি তাদের যদি যদি কিছুতেই না কমে তখন আমরা ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্ট দিয়ে আমরা তার ব্যথাগুলোকে কমাতে পারি, যাতে যার মানে অহেতুক আমরা ভয় পেয়ে গিয়ে একদম সার্জারি করতেই হবে এরকম পরিস্থিতিতে না পড়ি। ঠিক। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ হয়ে এলো, এবারে তো যেতে হবে। তো সুব্রত দা ভালো থাকবে এবং আমরা আবার আসবো। তো আজকে সায়েন্টিস্ট প্রফেসর স্টিফেন হকিং, ওনার 80th বার্থডে। উনি সারা জীবন একটা অদ্ভুত অসুখে ভুগেছিলেন, যেটার নাম হচ্ছে মোটর নিউরন ডিজিজ। তো সুব্রত দার সঙ্গে আমরা পরের বার মোটর নিউরন ডিজিজ নিয়ে ডিসকাস করবো, এরকম একটা প্ল্যান আছে, দেখি কবে করা যায়। তো এই ব্যাপারে একটা কথা বলে শেষ করব। এই ব্যথা ছাড়াও আরেকটা জিনিস আছে, এক ধরনের কনজেনিটাল কন্ডিশন আছে, যেখানে বাচ্চাটা জন্মায়, তার সবকিছু ঠিক আছে, খালি কোনো ব্যথার ফিলিং নেই। তো সেটা একটা অদ্ভুত ঘটনা, সেটা নিয়েও হয়তো পরে একটু আলোকপাত করা যেতে পারে। তো সেটাও কিন্তু খুব বিপজ্জনক একটা জিনিস, কারণ ব্যথা কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে। একটা প্রভাব আছে যে কোনোদিন সকালে যদি ঘুম থেকে উঠে দেখো তোমার কোথাও কোনো ব্যথা নেই, কোনো দুঃখ কষ্ট নেই, দ্যাট মিনস ইউ আর ডেড। বেঁচে কোনো জীবন্ত মানুষের ব্যথাহীনভাবে টিকে থাকা সম্ভব নয়, এবং এটা একটা কিন্তু আশীর্বাদ। ব্যথা আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি, ব্যথা না থাকলে কিন্তু জীবন সম্ভব নয়। সুতরাং সবসময় ভয় পেয়ে সেটাকে এড়িয়ে গেলে চলবে না, সেটাকে মোকাবিলা করতে হবে, এবং তার জন্য সুব্রত দা আছেন। খুব ভালো লাগলো।